স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিদ দিশা। জানাবো খবরের বিস্তারিত। মধ্যরাতের আগুনে ধ্বংস হয়ে গেছে সচিবালয়ের ৭ নম্বর ভবন, যেখানে অর্থ, ক্রীড়া, সড়ক, স্থানীয় সরকার এবং টেলিযোগাযোগের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টা পর পুরোপুরি নেভে আগুন। এ কাজে যোগ দেয় সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। রাত ১:৫২। আগুনের এই লেলিহান শিখা দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে তা দ্রুতই ছড়িয়ে পড়ে। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আগুনের ভয়াবহতা। ক্ষতিগ্রস্ত হয় ৬, ৭ ও ৮ তলা। একদিকে আগুন নেভানোর চেষ্টা ফায়ার ফাইটারদের, অন্যদিকে পুড়ে ছাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল। পানি সম্পদ, যুব ও ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, শ্রম কর্মসংস্থান, অর্থ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে এই ভবনে। আগুন লাগার ঘটনায় দ্রুতই সচিবালয়ের সামনে জড়ো হয়েছিলেন উৎসুক মানুষ। তাদের দাবি, মধ্যরাতে সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগার ঘটনা অস্বাভাবিক। বা সরকারি হলে একটা রুমে লাগবে, কিন্তু একটা বিল্ডিং, এই বিল্ডিংটা মিনিমাম কমসে কম ৫০০ ফিট লম্বা হইব। তাহলে ৫০০ ফিট বিল্ডিংটা লম্বা, এই মাথা থেকে ও মাথা আগুন, এইটা কিভাবে সম্ভব? পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। এটা আমি মনে করি শেখ হাসিনার আমলা, সচিব, দালাল যারা আছে এবং রয়্যাল এজেন্ট যারা আছে তারা এই কাজগুলো করছে। এনএসআই, ডিজিএফআই, অন্য গোয়েন্দা সংস্থারা কি করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে আজকে। আমি মর্মাহত, আমি দুঃখ প্রকাশ করছি, আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি যে আমার দেশের সম্পদ ষড়যন্ত্র করে এই দেশকে নষ্ট করার জন্য চক্রান্ত চালাচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, পতিত আওয়ামী লীগের দোসরদের কাজ হতে পারে এটি। অন্তর্বর্তী সরকারকেও এর দায় নিতে হবে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা। আমি দায়টা আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনাকে দিতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও দিতে চাই। ৫ই আগস্টের পর থেকে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে নানাভাবে ষড়যন্ত্র করেছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল যে সকল আওয়ামী লীগের দোসররা বসে রয়েছে, তাদেরকে অপসারণ করেছে, করে নাই, তাদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তাহলে এমন ঘটনা যে বারবার ঘটবে না, তার কি আছে? আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে দ্রুতই যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ৬ ঘন্টার বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। এদিকে সকালে কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ে ঢুকতে পড়তে হয় বিপাকে। কঠিন তল্লাশি করে তাদের প্রবেশ করানো হয় সচিবালয়ে। তবে পুরো সচিবালয় রয়েছে বিদ্যুৎবিহীন অবস্থায়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যরাতের আগুনে ধ্বংস হয়ে গেছে সচিবালয়ের ৭ নম্বর ভবন, যেখানে অর্থ, ক্রীড়া, সড়ক, স্থানীয় সরকার এবং টেলিযোগাযোগের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টা পর পুরোপুরি নেভে আগুন। এ কাজে যোগ দেয় সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আদিত্য আরাফাত এবং মনিরুল সোহাগ। প্রথমে চলে যাব আদিত্য আরাফাতের কাছে। আদিত্য, কি পরিস্থিতি দেখছেন এখন? গণমাধ্যম কর্মীদেরকে এখন ঢুকতে দেয়া হচ্ছে কিনা সচিবালয়ের সংবাদ সংগ্রহের কাজে? আমাদের বিস্তারিত জানাবেন। শুরুতে জানিয়ে রাখতে চাই, ১২ ঘন্টা কিন্তু পার হয়েছে, এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি এবং সেখানে দায়িত্বশীল পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন রয়েছে। তবে কয়েকটি দপ্তরে এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিদ্যুৎবিহীন ছিল পুরো সচিবালয়। তবে এখন কয়েকটি মন্ত্রণালয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, তবে দাপ্তরিক কাজ এখনো পর্যন্ত পুরোপুরি চালু হয়নি। আমার সহকর্মী সাহিবুদের কাছে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করছি। সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? তদন্ত কমিটি গঠন হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি এবং সচিবালয়ের যে দুর্ঘটনাটি ঘটেছে এটি আসলে নাশকতা কিনা এ বিষয়ে নানা প্রশ্ন ঘুরে ফিরে আসছে। সব মিলে যদি আপনি বলতেন। আচ্ছা, কিছুক্ষণ আগেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব, তার নেতৃত্বে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে 7 কার্য দিবসের মধ্যে এই ঘটনার উৎস এবং কারণ এবং কিভাবে এটা রোধ করা যায় এই 3টি বিষয়ে সুপারিশ করার জন্য। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন প্রতিনিধি রয়েছে, ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি রয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত যুগ্ম সচিব পদমর্যাদার একজন রয়েছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একজন রয়েছে। এইভাবে 7 সদস্যের নির্বাপনের জন্য এত সময় লাগলো কেন? এটি আসলে ঘুরে ফিরে আসছে সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায়, প্রশাসনের কেন্দ্রবিন্দু, সেখানে অগ্নি নির্বাপনে প্রায় 6 ঘন্টা সময় লেগেছে। এই বিষয়টি আপনি সচিবালয়ে দীর্ঘদিন ধরে করছেন, আপনার কি মনে হচ্ছে? আপনি তো কথা বলেছেন অনেকের সঙ্গে, সব মিলে যদি একটু বলতেন। না, আমরা আগুন লাগার পর থেকে সকাল থেকে যেটা দেখেছি 2টি বিষয়, সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে বড় বড় ক্রেনগুলি আছে এবং পানিরবাহী যে গাড়িগুলি রয়েছে, এই গাড়িগুলি কিন্তু আকারে খুব বড়, কিন্তু সচিবালয়ের যে গেটের উচ্চতা, সেই গেট দিয়ে কিন্তু এই গাড়িগুলি প্রবেশ করতে পারছিল না, যে কারণে ওই গেট ভাঙতে হয়েছে এবং ভেঙে ভিতরে গাড়ি প্রবেশ করার কারণে কিছুটা সময় ক্ষেপণ হয়েছে। 1 2 নম্বর বিষয় হচ্ছে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা, প্রত্যেকটি ফ্লোরেই কিন্তু অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে, কিন্তু সেগুলো সুইচ টিপা বা বাটন টিপার জন্য কিন্তু সেই ম্যান পাওয়ারগুলো ছিল না। যেহেতু অনেক মধ্যরাতে আগুন লেগেছে, সেই কারণে এগুলো চালু করা যায়নি, যে কারণে আগুনটা ছড়িয়েছে দ্রুত। এই 2টি বিষয়ের কারণেই মূলত আগুনটা দেরি হয়েছে। নাশকতার একটি বিষয়ও আসছে, আমি জানতে পেরেছি তদন্ত কমিটি যদিও গঠন হয়েছে, আপনি এর আগে জানিয়েছেন। এখন সিসি ক্যামেরার যে ফুটেজগুলো রয়েছে, সেই ফুটেজগুলো কি যাচাই বাছাই করা হচ্ছে কিনা? এখন 7ম, 8ম এবং 9ম তলার সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখা হচ্ছে, আমি সবশেষ যেটি জানতে পেরেছি। এবং এর বাইরে সিসি ক্যামেরাতে কোনো তথ্য পাওয়া গেছে কিনা, বিশ্লেষণ করা হচ্ছে কিনা, তদন্ত কমিটি এই বিষয়গুলো দেখবে কিনা, এবং পেছনে আসলে ঘটনাটি কিভাবে উন্মোচিত হবে? এই অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ে মূলত খুবই প্রশ্নবিদ্ধ যে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তদন্তকারী দল এই মুহূর্তে তদন্ত করছে। তারা যে বিষয়গুলো আমরা কথা বলেছি আনঅফিসিয়ালি আমাদের জানিয়েছে যে সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের যে দল এখানে তদন্ত করছে, তারা কয়েকটি বিষয়কে মাথায় রেখেছে যে এইখানে যারা যারা দায়িত্বরত ছিল, নাইট গার্ড এবং যারা এখানে ক্যান্টিনের লোকজন থাকে, রাতে অবস্থান করে, তার বাইরে আরও কেউ এখানে প্রবেশ করেছিল কিনা, নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা, এবং পুরো সচিবালয়ের যে সিসি ক্যামেরা এটার ফুটেজ জব্দ করেছে। এই ফুটেজগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে যে বহিরাগত কেউ এখানে এসেছিল কিনা বা কিভাবে কোনো সূত্র পাওয়া যায় কিনা। মূলত তদন্তকারী দল এই মুহূর্তে কাজ করছে, এখনও কাজ করছে। পরবর্তীতে হয়তো কাজ শেষ হলে তারা আরও বিস্তারিত তথ্য জানা যাবে, আমরা সেই তথ্য জানার চেষ্টা করছি। আর একটি বিষয়, কিছু বিষয় জানাতে চাই যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত টিম কাজ শুরু করছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও এবং গোয়েন্দা সংস্থার লোকজনও ভেতরে রয়েছেন, তারাও এই ঘটনার পেছনে কোনো নাশকতা আছে কিনা সে বিষয়টিও তারা যাচাই বাছাই করছেন, এবং পরবর্তীতে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। তবে যেটি জানিয়েছিলাম 12 ঘন্টা পার হয়েছে, এখনো পর্যন্ত সংবাদকর্মী যারা আছে তারা এখনো গেটের বাইরে অবস্থান করছে। আমরা কিছু ভেতরের ছবি পেয়েছি, সে ভিডিও ক্লিপ পেয়েছি, সেই ভিডিও ক্লিপগুলো সাধারণ মানুষকে, দর্শকদেরকে দেখানোর আমরা চেষ্টা করছি, এবং সেই ভিডিওগুলোতে এবং যে চিত্র দেখা গেছে আমরা পেয়েছি, সেখানে দেখা গেছে সচিবালয়ের ভিতরে 6ষ্ঠ, 7ম এবং 8ম তলায় বিভিন্ন দপ্তর, বিশেষ করে কম্পিউটার, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়টি আমরা আরো বিস্তারিত কিছুক্ষণ পরে তথ্য পাবো। তো সেখানে আরো বিস্তারিত তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিব। সচিবালয়ের অপর প্রান্তে 1 নম্বর গেটে, অর্থাৎ সচিবালয়ের বাইরের গেটে অবস্থান করছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। আপনি তো বাহিরে অবস্থান করছে, এই আগুনে পুড়ে যাওয়ার ফলে বাহিরের পরিস্থিতি আমাদের জানাবেন, পাশাপাশি জানাবেন রাস্তায় কোনো জনভোগান্তি আছে কিনা, কোনো যানজটের সৃষ্টি হয়েছে কিনা। আপনি জানেন যে ঘটনাটি ঘটেছে আসলে মধ্যরাত থেকে এখন পর্যন্ত, কিন্তু এই নিয়ে ফায়ার সার্ভিস এবং অন্যান্য সংস্থা যারা রয়েছেন তাদের তৎপরতা কিন্তু রয়েছে, এবং বাহিরের পরিস্থিতি এখন প্রায় ঘণ্টাখানেক আগে থেকে সামনের সড়ক খুলে দেওয়া হয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সচিবালয়ের ভিতরে যে পরিস্থিতি, কোনো কার্যক্রম কিন্তু আজকে আসলে ওইভাবে পরিচালিত হয়নি। জানেন যে আগুন লাগার কারণে কিন্তু বৈদ্যুতিক সংযোগ সেটি বিচ্ছিন্ন রাখা হয়েছে, এবং পাশাপাশি অভ্যন্তরীণ যে নেটওয়ার্ক রয়েছে সেটিও কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে খুবই স্বাভাবিকভাবে। সবচেয়ে বড় ব্যাপার, এই আগুনটি আসলে পরিকল্পিত নাকি দুর্ঘটনাজনিত সেটি আসলে খুঁজে বের করার তাগিদ দিয়েছেন সবাই। সচিবালয়ের সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন এবং অন্যান্য যারা রয়েছেন, তারা
সকলেই। মূলত সচিবালয়ের যে ভবনে যে কক্ষগুলো বা যে ফ্লোরগুলোতে এই আগুনের সূত্রপাত হয়েছে সেই জায়গাগুলো কিন্তু খুবই স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ জায়গা। আপনি জানেন যে এরই মধ্যে একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু সকালেই তার ফেসবুকে জানিয়েছেন যে একটি মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়ে তদন্ত চলছিল, সেখানে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির তথ্য প্রমাণ তারা পেয়েছেন। সেই দপ্তরটিও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি দপ্তর, সেগুলোর কাগজপত্র যা রয়েছে, ডকুমেন্টস যেগুলো রয়েছে, যে সকল তথ্য রয়েছে সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। এবং আমরা কিন্তু ভেতরের কিছু ভিডিও দেখেছি, যদিও গণমাধ্যম কর্মীদের সচিবালয়ের ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। যারা সেখানে গিয়েছেন বা কর্মরত আছেন এরকম অনেকের কাছ থেকে মোবাইলে যে সকল ভিডিও পাওয়া গেছে সেই ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখেছি বহু কক্ষ আসলে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। সেখানে যে সকল জিনিসপত্র ছিল, অর্থাৎ বিশেষত যে সকল কাগজপত্র, ফাইল এবং ডকুমেন্টস, সেগুলো কিন্তু আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ অবকাঠামোগত বা অন্যান্য আসবাবপত্রের যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু এখানে হবে বা হয়েছে যে তথ্য এবং গুরুত্বপূর্ণ যে সকল দলিল রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাওয়া বা যে সকল ফাইল রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার বিষয়। এটি পরিকল্পিত কিনা এটি সন্দেহ করছেন অনেক উপদেষ্টা থেকে শুরু করে কর্মকর্তা, কর্মচারী, সাধারণ মানুষ অনেকেই মনে করছেন এটি পরিকল্পিত একটি অগ্নিকাণ্ড হতে পারে। কারণ একটি বড় ভবনের একাধিক জায়গায় একসাথে আগুন লেগে যাওয়া এটি আসলে দুর্ঘটনাজনিত হতে পারে বলে বিশ্বাস করছেন না অনেকেই। তবুও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রাথমিক তদন্তের যে কার্যক্রম সেটি তারা শুরু করেছেন। এরই মধ্যে সচিবালয় থেকে 7 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটিটি আগামী 7 দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবেন। তারা এই আগুনের কারণ, সূত্রপাত সেটি তদন্ত করবেন। পাশাপাশি এটির পিছনে কি ঘটনা রয়েছে, কারো অবহেলাজনিত ঘটনা রয়েছে নাকি নাশকতা, সেটি তারা বের করার চেষ্টা করবেন এবং সুপারিশও তারা করবেন। একটি বিষয় সামনে এসেছে যে সচিবালয়ের মতো একটি স্পর্শকাতর জায়গায় আসলে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা, যেটি নিয়ে লম্বা সময় ধরে বাংলাদেশে তোড়জোড় চলেছে, সেটি আসলে কতটুকু কার্যকর ছিল, সেটি পুরোপুরি কার্যকর থাকলে আগুনের এত ক্ষয়ক্ষতি কিভাবে হলো সেই বিষয়টি কিন্তু আসলে সামনে এসেছে। এবং পাশাপাশি সিসিটিভিগুলো যে রয়েছে, সিসিটিভির ক্যামেরাগুলো, সেগুলোতে আসলে পর্যবেক্ষণের সেই ফুটেজগুলো পর্যবেক্ষণের বিষয় এসেছে যে আসলে সেখানে নাশকতা করে থাকলে কারা এর সাথে জড়িত বা কেউ এ ধরনের কার্যক্রম করেছে কিনা সেই বিষয়গুলো কিন্তু মূলত এখন তদন্তের বিষয়। এবং সেই প্রাথমিক তদন্তের কার্যক্রম শুরু হয়েছে এবং পাশাপাশি আরও বেশ কয়েকটি তদন্ত কমিটি কিন্তু হতে পারে। সব কিছুর পরে আসলে তদন্ত প্রতিবেদন আসার পরে আসলে এই ঘটনার পেছনে মূল কী কারণ এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হলো সেটি সম্পর্কে জানা যাবে। তো এই ছিল সচিবালয়ের থেকে এই মুহূর্তের খবর। মনিরুল, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে। সচিবালয়ে আগুনের ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি করেছে সরকার। এই ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কিনা তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর স্থানীয় সরকার উপদেষ্টা এই অগ্নিকাণ্ডকে ষড়যন্ত্র উল্লেখ করে জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। মধ্যরাতে সচিবালয়ে 7 নম্বর ভবনের আগুনে 6, 7, 8 ও 9 তলায় আগুন লাগে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তলা। 7 নম্বর ভবনে 6টি মন্ত্রণালয় ও একাধিক বিভাগের অফিস রয়েছে, যার মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই রাষ্ট্রের নাম না জানা গুরুত্বপূর্ণ দলিল। তবে কি কারণে এই আগুন বা তার সূত্রপাতই বা কি তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্তের পরে বলা যাবে, প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। কারণ আগুনটা 6 তলায় লাগছে, এগারোটা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারবে না। অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে। এদিকে ফেসবুক স্ট্যাটাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা অভিযোগ করে বলেছেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্যই এই আগুনের ঘটনা। বিগত সরকারের সময়ে অর্থ লোপাট ও দুর্নীতির প্রমাণ পেয়েছিল তার মন্ত্রণালয়। তবে এই আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও অজানা বলে উল্লেখ করেন পুড়ে যাওয়া মন্ত্রণালয়টির উপদেষ্টা। আগুন 6 ঘন্টা পর নিভলেও সচিবালয়ে কর্মকর্তা, কর্মচারীদের ভেতরে প্রবেশে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় বাইরে। কয়েক ঘন্টা পর শুধুমাত্র 5 নম্বর গেট দিয়ে কয়েক হাজার কর্মকর্তা, কর্মচারী প্রবেশ করায় প্রচণ্ড ভিড় দেখা যায়। মেহেরমনি, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত ফায়ার ফাইটার সোহানুর রহমান নয়নকে বেপরোয়া ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় তার।
গত রাত ৩টার সচিবালয়ে আগুন নেভানোর কাজের সময় ফায়ার ফাইটার নয়নকে বেপরোয়া ট্রাক চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নয়ন ঢাকা তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে। নয়নের মৃত্যুতে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলের মৃত্যুর খবরে মূর্ছা যাচ্ছেন মা। কর্মক্ষম তরুণ ছেলেকে হারিয়ে দিশেহারা বাবা। পরিবার এবং স্বজনদের দাবি, আগুন নেভানোর সময় পুরো এলাকাটি ঘিরে রাখা হলে এমন নির্মম ঘটনা প্রাণ ঝরত না নয়নের। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। আমরা দেখছি নয়নের মা নয়নের ছবি নিয়ে একটা মায়ের কোল খালি হলো, এরপরেও তো হতে পারে আর যেন না হয়। ছেলেটাই এতই মেধাবান ছেলে, ছেলেটার বহু আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি চাকরি অবস্থায় লেখাপড়া করে আরও বহু কিছু এগিয়ে যাব। এখন সরকার যেন তাদের এই নয়নের বাবার সংসারটার উপর যেন লক্ষ্য রাখে। তার বাবা মা আশা আকাঙ্ক্ষা করে অনেক ক্ষতিগ্রস্ত করে তাকে একটা চাকরি নিয়ে দেয়, বদলে তারা পেল আজ বুক ভরা কিন্তু বেদনা। 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। সেদিন মিরপুরের ভাড়া বাসা থেকে বাচ্চার জন্য দুধ কিনতে যাবার কথা বলে বের হয়েছিলেন চুয়াডাঙ্গার তরুণ প্রকৌশলী শাহরিয়ার শুভ। কিন্তু গুলিতে নিহত হলে তার আর ফেরা হয় না। সংসারে একমাত্র উপার্জনক্ষম শুভকে হারিয়ে দিশেহারা স্ত্রী এবং বাবা মা। শুভকে যথাযথ শহীদি মর্যাদা দেওয়ার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। সন্তানহারা মায়ের বিলাপে ভারী হয়ে আছে চারপাশ। অবুঝ সন্তানের নিষ্পাপ চাহনি যেন খুঁজে ফিরছে বাবার কোল। কে জানতো বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে আর ঘরে ফেরা হবে না পরিবারের মধ্যমণি তরুণ প্রকৌশলী শাহরিয়ার শুভর। কান্নার নোনা জলই যেন একমাত্র সম্বল দিশেহারা বাবা মার। মারা যাওয়ার পরে এখন ধরো আমরা হতাশা হয়ে গিয়েছে, কি করব কি হবে। আমার ছোট ছেলে তো সে হাউমা করে কান্তি কান্তি আইলেও আসছে। এদিকে স্বামীকে হারিয়ে একমাত্র শিশু সন্তানকে নিয়ে আর্থিক অনিশ্চয়তায় শাহরিয়ার শুভর স্ত্রী রাজিয়া সুলতানা। মানে পুরা সংসারটাই এর উপর নির্ভরশীল ছিল, এখন এ নাই। আমরা পুরা সংসারের সবাই অনেক আর্থিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছি। ছাত্র আন্দোলনে নিহত শুভর পরিবারকে সরকারি সহায়তার পাশাপাশি স্ত্রীকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ স্বজনদের। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে বাচ্চার মা, সেও শিক্ষিত মানুষ, তাকে যদি একটা চাকরি দেওয়া যায়, যে আমাদের ক্ষতিটা হয়েছে শাহরিয়ার শুভ না থাকার, সেটা হয়তো বা কিছুটা হলেও সেই ঘাটতিটা পূরণ হবে। স্ত্রী আছে একজন, সে ভালো শিক্ষিত, তার যেটা কর্মব্যবস্থা করে দেয় সরকার, আমরা সবাই খুশি হব। যে স্বপ্ন নিয়ে শুভ ভাই, আবু সাইদ, মুগ্ধ সহ সবাই আজকে আমাদের মাঝে নেই, শহীদ হয়েছেন, তার জন্য বর্তমানে যে সংস্কারের কাজগুলো চলমান আছে সেগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি, এজন্য সার্বিকভাবে সকলের সহযোগিতা আমরা কামনা করছি। তবে পরিবারটিকে সহায়তার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তরফ থেকে তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত। এক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদেরকে সার্বক্ষণিক খোঁজ খবর রাখা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চুয়াডাঙ্গার শাহরিয়ার শুভ ছাড়াও নিহত হয়েছে আরও একজন। এছাড়া আহত হয়েছে 42 জন। ডিবিসি নিউজ ডেস্ক। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের 98টি স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসেবে 6,000 কোটি টাকা লেনদেন করেছেন। এটাকে অস্বাভাবিক এবং সন্দেহজনক উল্লেখ করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংস্থাটির উপপরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন। চলতি বছরের আগস্ট মাসের শেষের দিকে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিষয়ে দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগ পেয়ে অনুসন্ধান শুরু করে দুদক। প্রায় 3 মাসের অনুসন্ধান শেষে করা মামলায় বলা হয় নসরুল হামিদ 36 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের মালিক। 2005 সাল থেকে 2024 সাল মোট 19 বছরে 6,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেছেন, যার জন্য ব্যবহার করেছেন 98টি ব্যাংক হিসাব। নসরুল হামিদ দুর্নীতি এবং ঘুষ নেওয়ার মাধ্যমে এই বিপুল টাকার মালিক হয়েছে বলে জানিয়েছে দুদক। সরকারের দায়িত্বশীল পদে থেকে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলেও দুদকের করা মামলার এজাহারে বলা হয়েছে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনো চিহ্নিত করা যায়নি, তবে নির্মোহভাবে তদন্ত কাজ পরিচালনা করতে চায় বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। সকালে বিজিবির হেডকোয়ার্টারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে দুইজন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ এবং সিভিল ল এবং মিলিটারি ল সম্বন্ধে বিশেষজ্ঞ, এইরকম দুইজন বিদেশি আইনজ্ঞকে আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা খোলাখুলিভাবে সবকিছু সবার সামনে, জাতির সামনে তুলে ধরতে চাই, যাতে আশান্বিত হতে পারে। 5ই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ার 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় পুলিশ সদস্য মুকুল চোখদারকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। যে আশুলিয়াতে 5ই আগস্ট 6 জন তরুণকে গুলি করে হত্যা করে ঠান্ডা মাথায়, তাদেরকে প্রথমে একটা রিক্সা ভ্যানের উপরে একটার পর একটা লাশের উপরে রেখে ত্রিপল দিয়ে ঢেকে, আবার এই সব কয়েকটা লাশকে আরেকটা পুলিশ ভ্যানের উপরে এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়েছিল। এরপরে সেই ভ্যানটাতে পুলিশ নিজে পেট্রোল ঢেলে সেই লাশগুলোতে আগুন লাগিয়ে দেন। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তিবর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। তার একজন হচ্ছে কনস্টেবল মুকুল চোখদার। আজকে তাকে আদালতে সোপর্দ করা হয় এবং আমরা তার ব্যাপারে যে প্রাথমিক তথ্য প্রমাণ সেটা আদালতকে জানিয়েছি। জানানোর পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আরও একজন মালেক কনস্টেবল, সে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে। তারা তাৎক্ষণিকভাবে আদালত খোলা না থাকায় সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের সামনে তাকে উপস্থাপন করা হয়। সে কিশোরগঞ্জে এখন বন্দী আছে। পৌষের শীতে কাঁপছে উত্তরের জেলাগুলো। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে জনপদের পর জনপদ। হিমেল বাতাসে কষ্ট বাড়ছে মানুষের, বাড়ছে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ। পঞ্চগড়ে 3 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই জেলাতেই 9.5 ডিগ্রি সেলসিয়াস। দিনে রোদের দেখা মিললেও বেলা গড়িয়ে বিকেল হলেই বাড়তে থাকে শীতের তীব্রতা। অন্যদিকে চুয়াডাঙ্গায়ও কনকনে শীত, বাতাসের সাথে আছে হালকা কুয়াশাও। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14 ডিগ্রি সেলসিয়াস। এমন আবহাওয়ায় শীতজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভিড় করছে মানুষ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়া রোগীর সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। শিশু ওয়ার্ডে 20 শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি রয়েছে শতাধিক শিশু। সামনের দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়বে এমন পূর্বাভাস আবহাওয়া অফিসের। সিরিয়ায় বাশার আল আসাদের অনুগত বাহিনীর হামলায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও 10 জন। গণমাধ্যম জানাচ্ছে, মঙ্গলবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর শহর তারতুসের কাছে এই ঘটনা ঘটে। রাজধানী দামেস্কের কাছে কুখ্যাত সেদনায়া কারাগারে বন্দী নির্যাতনে জড়িত থাকার অভিযোগে আসাদ সরকারের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তারের অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 3 হামলাকারীও নিহত হয়েছে। এই ঘটনার পরপর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। বিপিএল এর দলগুলোর মাঠের ব্যস্ততা শুরু হয়েছে। প্রথম দিনের অনুশীলন করেছে চিটাগং কিংস এবং ঢাকা ক্যাপিটালস। চিটাগং কিংসে যোগ দিয়েছেন হেড কোচ শন টেইট। তার অধীনেই মিরপুরের প্রথম দিনের অনুশীলন করেছে চিটাগং কিংস। বাকি বিদেশি তারকারাও দলের সাথে যোগ দিচ্ছেন, তবে দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের খেলা অনিশ্চিত। ঢাকা ক্যাপিটালসের প্রথম দিনের মাঠে নামেন মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম, লিটন দাসের মতো তারকারা। নতুন থিম সং প্রকাশ করারও ঘোষণা দিয়েছে ক্যাপিটালস কর্তৃপক্ষ। 30 ডিসেম্বর ফরচুন বরিশাল দুর্বার রাজশাহী ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএল এর এবারের আসরের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।